আমি তোমাকে বলেছি আমি শহরে ফিরে যাব না। তুমি কি আমাকে জোর করে শহরে যেতে বাধ্য করবে? আমি কি করেছি? আমি তো গ্রামবাসীর উপকার করেছি, হাসাহাসি করবে কেন? এইসব তুমি কি বলছো? ওই রোগা মুরগিগুলো দিয়ে ও আবার কিসের ব্যবসা করবে? ওগুলো তো মরে যাওয়ার কথা। কি রে অমিত, এখানে একা একা বসে বসে কি করছিস? কি আর করব, একা বসে আছি। তুই কোথায় ছিলিস? তোর না আরো আগে আসবার কথা? এতক্ষণে তোর আসবার সময় হলো? কি করব, বাড়িতে তো কাজ থাকে, সেইগুলো শেষ করে কি বলবো বুঝতে পারছিস, তারপরে আসলাম। হ্যাঁ, তুই তো আবার বাড়িতে কাজ করিস। আমি তো বেকার মানুষ, গ্রামের লোকজন সবাই আমাকে নিয়ে উপহাস করে। নিশ্চয়ই আমার সাথে চলিস বলে তোরও কথা শুনতে হয় বাড়িতে, তাই না? তোর সাথে চলি বলে কথা শুনতে হয় না, সবাই জানে তুই ভালো ছেলে, কিন্তু বাড়ির কাজ না করে তোর সাথে যদি ঘুরে বেড়াই তাহলে তো বকবেই। আমি চাইলেই শহরে একটা চাকরি করতে পারতাম, কিন্তু বাড়িতে মা একা, সেজন্য চলে এসেছি। সেটা তো আমি ভালো করেই জানি, গ্রামের মানুষ বুঝতে না পারলেও আমি সবটা বুঝতে পারি। তোর আবার আমাকে এটা বোঝানো লাগে নাকি? তুই চিন্তা করিস না, আমার মাথায় পরিকল্পনা আছে। আমি যদি কিছু গ্রামে করি তোকে নিয়েই করব। তা গ্রামের আবহাওয়া কেমন লাগছে তোর? সবকিছুই ভালো লাগছে, শুধু মানুষের কথা ছাড়া। আরে এসব নিয়ে তোকে ভাবতে হবে না, গ্রামের মানুষজনের কাজ নেই, তারা মানুষের পেছনেই লেগে পড়ে। যখন তুই ভালো কিছু একটা করবি তখন আর কেউ তোকে কিছু বলতে পারবে না। আগে মানুষ বড় বড় কথা শোনাতো, এখন মানুষের আর বড় কথা শোনাতে হয় না, দেখলে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। হঠাৎ কি কথা বলছো? বুঝতে পারলাম না তো, কাকে বলছো? আমি আবার কি করেছি? আরে না না, তোমাকে বলিনি, বুড়িমার কথা বলছিলাম আর কি। বুড়িমা আবার কি করলো? তুমি আবার তাকে নিয়ে পড়েছো কেন? আরে বুড়ির ছেলে আছে না অমিত, শহরে পড়াশোনা করে, সেটা নিয়ে বুড়ি সব সময় অহংকার করত। তার ছেলে শহরে পড়ে বিশাল বড় চাকরি করবে, কিন্তু এখন তো দেখছি তার ছেলে বাড়িতে চলে এসেছে, বেকার ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ কারবার করছে না। আমিও শুনেছি অমিত নাকি বাড়িতে এসছে। সবাই আবার শহরে থাকতে চায়, ছেলেটা পড়াশোনা করে বাড়িতে চলে আসলো কেন? আরে মনে হচ্ছে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারিনি, সেজন্য কোথাও চাকরি পায়নি। সবাই তো আর ভালো চাকরি পায় না। শুনেছি ছেলেটা নাকি পড়াশোনায় খুব ভালো, চাকরি পেল না। আরে ওটা তো বুড়িমা সবার কাছে বলে বেড়াতো, এখন তো সত্যিটা আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি। ভালো চাকরি পেলে কেউ কি গ্রামে এসে বেকার ঘোরে নাকি? সেটা তুমি ঠিক কথাই বলেছ। সেটাই তো বলছি, বুড়ি এখন আমাকে দেখলে লজ্জায় মুখ ঘুরিয়ে অন্য রাস্তায় চলে যায়, আমার সামনে পড়তেই চায় না। বুড়ির বয়স হয়েছে, কই এখন ছেলে সংসারের হাল ধরবে তা না, বুড়ির এখনো কষ্ট করতে হচ্ছে। অহংকার করলে মানুষের পতন তো হবেই। বুড়ি অনেক অহংকার করেছিল নিজের ছেলেকে নিয়ে, এখন পতন হচ্ছে। থাক থাক, মানুষ যেভাবে ভালো থাকতে পারে সেটা নিয়ে আমাদের কথা না বলাই ভালো। ঠিকই বলেছ, নিজের খেয়ে মানুষকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তুই কি এখানে এভাবেই বসে থাকবি? কিছু করবি নাকি? মা, তুমি এভাবে এসে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে নাকি? আমি তো অনেক দিন ধরেই বলছি, তুই তো আমার কোনো কথাই শুনছিস না। আমি তোমাকে বলেছি আমি শহরে ফিরে যাব না। তুমি কি আমাকে জোর করে শহরে যেতে বাধ্য করবে? আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি, পড়ালেখা করিয়েছি, তোর জন্য মানুষ এখন আমার ওপরে হাসি ঠাট্টা করে। এটা আবার কেমন কথা? আমি এমন কি করলাম যে তার জন্য মানুষ তোমার উপরে হাসি ঠাট্টা করবে? আমি তোকে নিয়ে সবার কাছে গর্ব করেছি, এখন তুই যে এই গ্রামে বেকার ঘুরে বেড়াচ্ছিস সেটা নিয়ে হাসি ঠাট্টা করবে না? পড়াশুনো করে তুই শহরে বড় চাকরি করবি, তা না, তুই বাড়িতে এসে বসে আছিস। আমি তোমাকে বলেছি এখন আর সংসার চালানোর জন্য তোমার কাজ করতে হবে না। তোমাকে তো কোনো কাজ করতে দিচ্ছি না, সংসারটা তো আমিই চালাচ্ছি, তার উপরে তোমার এত অভিযোগ কেন? তুই সংসার চালাচ্ছিস তা ঠিক আছে, কিন্তু তুই টাকা পাচ্ছিস কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। তুই তো বেকার।
মা, আমি তোমাকে অনেকবার বলেছি শহরে আমি টিউশনি করিয়েছি, সেখান থেকে নিজের কাছে অনেক জমানো টাকা ছিল। তুই যেহেতু শহরে টিউশনি করিয়েছিস, তাহলে আমার থেকে টাকা নিতিস কেন? আমি তো কখনো তোমার কাছে টাকা চাইনি, তুমি তো আমাকে জোর করে টাকা পাঠাতে। এখন আমি কি করব বলো তো? তোর কষ্ট হবে সে কথা ভেবেই তো আমি তোকে টাকা পাঠাতাম। আমি একা মানুষ, টাকা দিয়ে কী বা করব? মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি তো বলছি কিছু একটা করব গ্রামে, তুমি দেখে নিও। গ্রামে কোনো কাজ আছে? তুই কি মাটি কাটবি? আমি তো বলছি না আমি মাটি কাটবো, আমি তো মাটি কাটতে পারি না, তুমি দেখে নিও। আমি বড় কিছুই করব। বাবা, তুই আমার কথাটা একটু শোন। তুই শহরে চলে যা, এখানে একটা কোনো চাকরি নেই। মা, আমি চাইলেই অনেক চাকরি করতে পারি। চাকরির ব্যবস্থা আমার কাছে ছিল, আমি নিজেই চাকরি করিনি। বাড়িতে তোমাকে একা রাখবো না আমি। তোমার যদি এত সমস্যা হয় তাহলে আমি তো তোমাকে বলেছি তুমি আমার সাথে শহরে চলো, সেখানে দুজনে থাকবো। না না, আমার স্বামীর ভিটা ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে তুমি আর আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি যাও, দেখে নিও। আমি কিছু একটা করব, তোমার মুখ উজ্জ্বল করব, এটুকু তুমি নিশ্চিন্ত থাকো। তোর সাথে কথা বলে আমার আর লাভ নেই, তুই বুঝবি না। এ কি, আজকেও মুরগি মারা গিয়েছে? মুরগির খোয়ার খুলতেই ভেতরে দেখি এই মুরগিগুলো মরে পড়ে আছে। মুরগি পালন করেই সংসারটা ঠিকভাবে চলছে, এভাবে যদি সবগুলো মুরগি মরে যেতে থাকে তাহলে আমাদের কি হবে? কি করব কিছুই বুঝতে পারছি না, গ্রামে সবার একই অবস্থা। হঠাৎ করে এমন হলো কেন? মুরগির জন্য যে ওষুধ এনেছিলাম সেগুলো ঠিকভাবে খাওয়াওনি? আমি তো মুরগিকে ঠিকমতো ওষুধ খাইয়েছি, কিন্তু আশেপাশের মানুষ হয়তো খাওয়ায়নি, তাদের মুরগির সাথে মিশেছে। পরে আমাদের মুরগিগুলোরও একই অবস্থা হয়েছে। এভাবে চলতে থাকলে সংসার চালাতেই তো হিমশিম খেয়ে যাব। কি আর করার, কিছুই করার নেই। আরো কিছু মুরগি ঝিমোচ্ছে, মনে হচ্ছে মরে যাবে। এভাবে মরে গেলে তো লাভ নেই, দু একটা রান্না করো, খেয়ে ফেলি। সবগুলো তো আর খাওয়া সম্ভব নয়, যদি বেঁচে যায় তাহলে তো দুটো পয়সা আসবে। কি আর করার, আরো কিছুটা অপেক্ষা করে দেখো তাহলে। কি গো মহাদেবদা, হাতেগুলো কি, কোথায় যাচ্ছ? হাতে ওষুধ বাড়ির দিকে যাচ্ছি। কার আবার অসুখ করলো? কার জন্য ওষুধ নিয়ে যাচ্ছ? আরে বাড়ির কেউ নয়, হাঁস মুরগির জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। প্রতিদিন হাঁস মুরগিগুলো ফুটে যাচ্ছে, কি করব কিছু বুঝতে পারছি না। আগে ওষুধ খাওয়ালে কাজ হতো, এখন মারা যাচ্ছে, এখন ওষুধ খাওয়ালে কাজ কোনো হবে কি? কাজ হবে কিনা বলতে পারছি না, কিন্তু কিছু তো একটা করতে হবে। ঘরে বসে থাকলে তো আর মুরগিগুলো বাঁচবে না। তাহলে আর কাজ করতে পারো, মুরগিগুলো বিক্রি করে দাও, কিছু পয়সা তো পাবে। বিক্রি করার তো চেষ্টা করছি, কেউ তো কিনছে না, তাই কম দামে বিক্রি করছি, তাও কেউ কেনবার নাম নিচ্ছে না। মানুষ কি তাহলে মুরগি খাওয়া বাদ দিয়ে দিল নাকি? মুরগি খাবে কি করে? সবার বাড়িতেই তো মুরগি পালন হচ্ছে, নিজেদের গুলো কে মরছে না, মানুষের গুলো কখনো পায়? তার উপরে কেউ আবার কিনছে না, সবাই জানে এখন রোগা মুরগি বিক্রি হচ্ছে বাজারে। তাহলে আর কি করবার, যাও যাও তাড়াতাড়ি ওষুধ নিয়ে যাও, দেখো দু একটা বাঁচে কি না। প্রতিদিন তুই আমাকে এভাবে বসিয়ে রাখিস, তোর জন্য বসে থাকা ছাড়া আমার আর কি কোনো কাজ নেই? তোর আবার কি কাজ? তুই তো সারাদিন বসেই থাকিস। তুই কিন্তু আমাকে মানুষের মতো খোঁটা দিয়ে কথা বলছিস। তুই কি আমার উপরে রাগ করছিস নাকি? হে, আমি তোর বন্ধু রে, আমি তো তোকে এভাবে বলতেই পারি, তাই না? বল বল, সমস্যা নেই, কিন্তু আমাকে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? তোর তো আরো আগে আসবার কথা ছিল। পথে মহাদেবদার সাথে দেখা হলো, গ্রামের অবস্থা ভালো না, সকল মুরগি মারা যাচ্ছে, সে বিষয়ে অনেকক্ষণ কথা বললাম, সেই জন্য দেরি হলো। তাহলে তো সবার লোকসান হচ্ছে, মুরগি বিক্রি করে দিলেই তো হয়। গ্রামের সবাই তো মুরগি পালন করে, একই তো অসুখ, তার উপরে সবার বাড়িতে মুরগি আছে, কে কিনবে? সস্তায় বিক্রি করতে চাচ্ছে, তাও কিনছে না। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে, আমরা যদি সস্তায় মুরগিগুলো কিনে নিই তাহলে কেমন হয়? পাগল হয়ে গেলি নাকি? আমরা এত মুরগি কিনে কি করব? সেটা তোকে ভাবতে হবে না,
বললাম না আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। গ্রামবাসীর উপকার হবে, তারা কিছুটা সস্তা দামে হলেও বিক্রি করতে পারবে, আমারও লাভ, মানে আমরাও লাভ করতে পারবো। তোর কথা কিছুই আমার মাথায় ঢুকছে না। তুই এক কাজ কর, গ্রামবাসী সবাইকে জানিয়ে দে আমি সস্তায় মুরগি কিনে নিচ্ছি, সবাই যেন বাজারে মুরগি নিয়ে আসে। সব কিছু ভেবে চিনতে বলছিস তো? আমি ভেবেচিন্তে বলছি, তোকে যেটা বলেছি তুই সেটাই কর। আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। শুনলাম তুমি নাকি মুরগি কিনে নিচ্ছ সবার, অমিত। হ্যাঁ, আপনারা সবাই ঠিকই শুনেছেন, তবে আমি কিন্তু মরা মুরগি কিনছি না। কেউ আবার মরা মুরগি নিয়ে আসেনি তো? আরে না না, মরা মুরগি নিয়ে আসিনি, জীবিত মুরগি নিয়ে এসেছি। কিন্তু সবার মুরগি তুমি কিনে কি করবে? এত মুরগি কেনার পয়সা আছে তো? আপনারা তো কোথাও মুরগি বিক্রি করতে পারছেন না, সব মুরগি মারা যাচ্ছে। আমি চাচ্ছি আপনাদের উপকার হোক, সেই জন্যই মুরগিগুলো কিনে নিচ্ছি। এত মুরগি কিনে তুমি কি করবে সেটাই তো বুঝতে পারলাম না। কি করব সেটা জেনে আপনাদের লাভ নেই। আপনারা মুরগি বিক্রি করতে এসেছেন, বিক্রি করতে পারলেই তো আপনাদের উপকার হয়। নিপাই, তুই এত কথা বলছিস কেন? আমাদের টাকার দরকার, সস্তা দামে যদি মুরগিগুলো বিক্রি করে দিতে পারি কিছু বয়স হবে তাতে সংসার চলবে। এই তো দেখেছেন, মহাদেবদা বুঝতে পারলো। এত কথা না বলে কটা মুরগি এনেছেন গুনে রতনের হাতে তুলে দিন, আমি হিসেব করে টাকা দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু ঠকিও না অমিত। আপনাদের আমি ঠকাবো না, বিপদে পড়েছেন বলে একদম সস্তা দামে জলের দামে কিনে নেব, সেটা করব না। হ্যাঁ, আপনারা আমার গ্রামের মানুষ, আপনাদের ঠকানো আমার উচিত হবে না। আমি অনেকগুলো মুরগি এনেছি, নিয়ে নাও। তুই কি এই গ্রামে আমাকে আর থাকতে দিবি না অমিত? তুই কি চাচ্ছিস আমি এখন এই গ্রাম ছেড়ে চলে যাই? কি হয়েছে মা, তুমি আবার শুরু করলে? আমি আবার কি করলাম? কি করেছিস বুঝতে পারছিস না? গ্রামবাসী সবাই তোর জন্য হাসাহাসি করছে। আমি কি করেছি? আমি তো গ্রামবাসীর উপকার করেছি, হাসাহাসি করবে কেন? বোকামি করলে তো হাসাহাসি করবেই। সবার মুরগি মারা যাচ্ছে, সেগুলো তুই নিজের টাকা দিয়ে কিনে নিচ্ছিস। টাকা দিয়ে কিনে নিচ্ছি সেটা তো সত্যি কথা, তবে সস্তায় কিনতে পারছি, এখানে তো আমি কোনো বোকামি করিনি, আরো চালাকি করেছি। হ্যাঁ, এতগুলো মুরগি দিয়ে তুই কি করবি বলতো? তুমি একটু আমার উপর ভরসা রাখো মা, দেখো আমি এতগুলো মুরগি দিয়ে কি করি। তোর এই কার্যকলাপ কিছুই আমি বুঝতে পারছি না, তুই কি আমাকে বুঝিয়ে বলবি? আমি এখন কাউকে বুঝিয়ে বলতে চাই না, আমি চাই তোমরা নিজেরাই সবটা নিজের চোখে দেখো। তুমি আমাকে একটু সাহায্য করো মা। আমি আবার তোকে কি সাহায্য করব? তুমি মুরগিগুলো কেটে এবং পরিষ্কার করতে আমাকে সাহায্য করো। এতগুলো মুরগি পরিষ্কার করে কি করবি? এত প্রশ্ন করো না তো, আপাতত পরিষ্কার করে ফ্রিজে রেখে দাও। কিরে রতন, তুই এখানে বসে আছিস কেন? তোকে একটা কাজ দিয়েছি না, সেটা করেছিস? না, এখনো তো করিনি। আমাদের গ্রামে ঢোকবার প্রধান সড়কের মুখে আরেকটা বাজার আছে, দু জায়গায় ওই কাগজটা ঝুলিয়ে দিয়ে আসবি, কেউ যেন ছিঁড়ে ফেলতে না পারে, বুঝেছিস তো? বুঝেছি বুঝেছি। তাহলে দাঁড়িয়ে আছিস কেন, যা। এটা কি অমিতের বাড়ি নাকি? সঠিক ঠিকানায় এসেছে কিনা বুঝতে পারছি না। আসুন আসুন, এটা অমিতদেরই বাড়ি, আমি নিজেই অমিত। বলুন বলুন বলুন। শেষ পর্যন্ত তাহলে আপনার বাড়িতে আসতে পারলাম, খুঁজে খুঁজে আমি হয়রান। আপনি এখানে না বসে বাজারে যদি একটা দোকান নিয়ে কিংবা অফিসে নিয়ে বসতেন তাহলে ভালো হতো। এই সবেমাত্র শুরু করেছি, কিছুদিনের মধ্যে অফিসে নিয়ে বসবো। সেটা করলেই ভালো হয়, না হলে আপনার বাড়ি আসতে অনেক ঝামেলা পোহাতে হলো। কষ্ট করবার জন্য দুঃখিত, এখন আপনার জন্য কি করতে পারি? কোনো সমস্যা নেই, কত মানুষের রান্না সেটা বলুন। 100 মানুষের রান্না পারবেন তো? অবশ্যই পারবো, আপনি শুধু নিশ্চিন্ত করবার জন্য কিছু টাকা বায়না দিয়ে যান, যখন লাগবে এসে নিয়ে যাবেন। আমি এসে নিতে পারবো না, আমাদের পৌঁছে দিতে হবে। কোনো সমস্যা নেই, আমরা পৌঁছে দেব, সেক্ষেত্রে কিছু টাকা বাড়তি দেওয়া লাগবে। কোনো সমস্যা নেই, টাকা আমি দিয়ে দেব, কিন্তু কোনো সমস্যা হওয়া চলবে না। কোনো চিন্তা করবেন না, সমস্যা হলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।
আমরা তো বুড়ির ছেলে অমিতকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলাম। অমিত বিশাল বড় কাজ করে ফেলেছে। অমিত আবার কি করেছে? অমিত তো একটা বোকা ছেলে। দেখোনি সবার কাছ থেকে রোগা মুরগিগুলো টাকা দিয়ে কিনে নিচ্ছে। সেই মুরগি কিনেই তো বিশাল বড় ব্যবসা শুরু করে দিয়েছে। এইসব তুমি কি বলছো? ওই রোগা মুরগিগুলো দিয়ে ও আবার কিসের ব্যবসা করবে? ওগুলো তো মরে যাওয়ার কথা। ছেলেটা শহরে পড়াশোনা করেছে, আমাদের চাইতে বুদ্ধি অনেক বেশি। সব মুরগিগুলো সে কেটে ফ্রিজে ভরে রেখেছে। এতগুলো মুরগি ফ্রিজে রেখে কি করবে? কত বছর বসে খাবে? আরে খাবি না, ব্যবসা শুরু করেছে, বুঝতে পারছো না? কি ব্যবসা শুরু করেছে বলো তো? ক্যাটারিং সার্ভিসের ব্যবসা। সেটা আবার কি? বুঝতে পারলাম না তো। আরে এটা শহরে সচরাচর দেখা যায়, কিন্তু গ্রামে এখন এটা দেখা যাচ্ছে। একটু বুঝিয়ে বলো তো মহাদেবদা। এটা হচ্ছে রান্নার বায়না। বড় বড় বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে রান্না করবার জন্য লোকে আগে থেকে টাকা দিয়ে যায়, পরবর্তীতে রান্না করে তারা খাবার পাঠিয়ে দেয়। তাহলে তো বিশাল বড় ব্যবসা খুলে বসেছে। সেটা তো বলছি। আরে আমরা আসলে ওকে বোকা ভেবেছিলাম, ছেলেটা আসলে অনেক চালাক। কিরে অমিত, রাত কত হয়েছে? তোরা দুজনে এখনো এখানে বসে কি করছিস? খাবার খেতে এত করে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মা, তুমি এখনো ঘুমাওনি? আমি তো তোমাকে ঘুমাতে বললাম। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তো তোরা নিশ্চয়ই ভাত খাবি না রাতে। আমাদের হাতে অনেক কাজ রয়েছে মা, সবগুলো শেষ করে তারপর দুজনে খেয়ে ঘুমাবো। সারাদিন বসে এত কাজ করিস, তারপরও তোদের কাজ শেষ হয় না? না মা, বাজারে একটা দোকান দেবো, সেজন্য ব্যস্ততার মধ্যেই সময় যাচ্ছে আর কি। লোকজন বাড়িতে আসে, ব্যাপারটা ভালো দেখায় না। এত বড় একটা ব্যবসা করছি, দোকান তো একটা নিতেই হয়। তোকে আমি ভুল ভেবেছিলাম বাবা, তোকে অনেক কথা শুনিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি মা? এসব কি বলছো? আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমি তোর মা, সবার আগে আমার তোর পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমি সবার কথা শুনে তোর পাশে দাঁড়াতে পারিনি। উল্টে তোকে কথা শুনিয়েছি, তোকে অপমান করেছি, বাড়ি থেকে চলে যেতে বলেছি। ওসব মনে রেখেছি নাকি? তুমি আমার মা, এত কষ্ট করে আমাকে বড় করেছো, তুমি দুটো কথা শোনাতেই পারো। আর তুমি যেগুলো করেছো আমার ভালোর জন্যই করেছো। আমি সব সময় তোর ভালো চেয়েছি বাবা। তোর বাবার মৃত্যুর পর তোকে আমি কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছি, ভালো পড়াশুনো করিয়েছি। আমি ভেবেছিলাম ভালো চাকরি করবি, তুই বাড়িতে এসেছিস, আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু লোকজনের কথা শোনাচ্ছিল, সেটা ভেবেই আমার বড় খারাপ লেগেছিল। মা, কখন আমি চাকরি করতে যাইনি, নিজে একটা ব্যবসা করতে চেয়েছি। শহরে চাইলেই ব্যবসা করা যায় না। আর তুমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ো, আমি যদি শহরে থাকি তোমাকে কে দেখবে? এবার অমিতকে একটা বিয়ে করিয়ে দিন কাকিমা, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। প্যারা প্যাপা প্যাপা। হ্যাঁ, বয়স কিন্তু খারাপ হয় না অমিতের। রতন, তুই আজকে একটা ভালো কথা বলেছিস। আমি তো ভুলেই গিয়েছিলাম, ছেলে আমার এত বড় হয়ে গেছে। মা, তুমি এই রতনের কথা শোনো না তো, এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না। রতন, তুই মেয়ে দেখা শুরু করে দে তো অমিতের। অমিতের কথা কে শোনে? তুই আর আমি যেটা ভালো মনে করব সেটাই করব। রতন, তোকে কিন্তু আমি ছাড়ো না বলে দিলাম। মায়ের কানে বিষ ঢালছিস, তাই না? আমার কানে বিষ ঢালতে হবে না, আমি নিজেই সবটা ভালোভাবে বুঝি। এখন দুজন তাড়াতাড়ি খেতে আয় তো, বাকি কাজ খাওয়া দাওয়া করে তারপরে করবি। তুমি যাও যাও, আমরা আসছি। তোরা সবাই এখানে এসেছিস কেন? আমার ছেলেকে নিয়ে কত হাসি ঠাট্টা করেছিস, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিস, এখন আবার এখানে এসেছিস কেন রে? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বুড়িমা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। দাও, চরণ দুটো দাও, একটু মাথায় ঢাকাই। তখন তো বলেছিলি আমার ছেলে কিছুই করতে পারবে না। দেখেছিস তো আমার ছেলে এখন কত বড় ব্যবসা শুরু করেছে। সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমাদের গ্রামের সুনাম সব জায়গায় বেড়ে গেছে। যে কোনো অনুষ্ঠানের জন্য সবাই আমাদের গ্রামের দিকে ছুটে আসে। আর দ্বিতীয়, তোমাদের রান্নার সুনাম সব গ্রামে ছড়িয়ে গেছে। তাহলে এবার দেখ আমার ছেলেকে পড়িয়ে ঠিক কাজ করেছি কিনা।
অবশ্যই তোমার ছেলেকে পড়ালেখা করিয়ে ঠিক কাজ করেছো। তোমার ছেলে আমাদেরকে অনেক সাহায্য করেছে। বিপদের সময় আমাদের মুরগিগুলো যদি কিনে না নিত আমরা অনেক লোকসানে পড়তাম। আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা আরো বেশি বেশি করে মুরগি পালন করুন, আমি আপনাদের থেকে কিনে নেব। সেই রকম সস্তায় কিন্তু দেব না। তখন আমি চাইলে আরো সস্তায় কিনে নিতে পারতাম, কিন্তু তা আমি করিনি। বাজারে যখন যেরকম দাম থাকবে সেরকম ভাবেই কিনে নেব। আপনারা সবাই হাঁস মুরগি পালন শুরু করে দিন। ঠিক আছে, ঠিক আছে। কি রে রতন, বসাছিস কেন? নতুন খুলেছি, সবাইকে মিষ্টি মুখ করা। বলো তো বন্ধুরা, অমিতকে নিয়ে হাসি ঠাট্টা করছিল কে কে? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমার কথা একটু ভরসা পাই ঠাকুমা, কিন্তু রবিন যে কেমন করে তাকায় সেটা আমার হরিও মনে লাগে। ও কিছু বলে না, কিন্তু আমি তো বুঝি ও ভেতরে খুবই কষ্ট পায়। আমার দরকার নেই, আমি নিজের ব্যবস্থা নিজে করব। তোমাদের দয়া আমার লাগবে না। তুমি না থাকলে আমি কোনো দিন পারতাম না মালতী। তুমি আমার জালের চেয়েও শক্ত, কোনো স্রোত তোমাকে ছিঁড়তে পারে না। ও মালতী, দেখো কি এনেছি, বর্ষার প্রথম ইলিশ। ছোট ছোট কিন্তু একদম তাজা, নদী আজকে ভালোবেসে দিয়েছে। এই বৃষ্টিতে গেলে কেন বাপু? জ্বর আসবে তো। সেই ছেঁড়া জালটা নিয়ে গেলে আবার? নতুন জাল কেনার সামর্থ্য নেই তা বলে পুরনোটা নিয়ে রোজ রোজ নদীতে ঝাঁপবে? আরে জাল যতই ছেঁড়া হোক, মাছ তো ধরা পড়ে। দেখো দেখো, এই কটা ইলিশ ছোট হলে কি হবে, স্বাদে কিন্তু রাজা। বাজারে গেলাম, মানুষজন বলছে দাম একদম পড়ে গেছে, সস্তা ইলিশ সবাই কিনছে। আমিও ভাবলাম আজকে বিক্রি না করে ঘরে নিয়ে আসি, তোমার হাতের রান্না খেলে মন ভরে যাবে। তা বটে, সস্তা হলে কি হবে, স্বাদ তো সস্তা হয়নি। আচ্ছা, আজ তাহলে পান্তার সঙ্গে ইলিশ ভাজা দিচ্ছি, কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে। তোমার পেটে শান্তি হবে। তবে একটা কথা বলি, হরি, বাজারে দাম কম বলে রবিনের দোকানে গেলাম কাল। সে কেমন যেন গোমড়া মুখে তাকিয়েছিল। রবিনের কথা বলো না, ছেলেটা ভালো, কিন্তু মাঝে মাঝে কি সব ভাবে বুঝি না। যাক, আগে পান্তাটা বাদ দাও, পেটে খিদে চাগাত দিচ্ছে। তোমার খিদে আর বৃষ্টি দুটোই থামার নাম নেই। থামবে কেন বলো? পেটে খিদে থাকলে খিদে লাগবেই, আর আকাশ থাকলে বৃষ্টি তো হবেই, এটাই তো নিয়ম। তোমার সঙ্গে কথা বলে কুল পাওয়া যায় না। যাও হাত মুখ ধুয়ে এসো। ঝুমাকে একটু ডেকে দিও, মেয়েটা এখন ঘুমোচ্ছে বোধহয়। ঝুমা ঘুমাচ্ছে? বৃষ্টির দিনে ভালোই ঘুম হয়, কিন্তু পান্তা ইলিশের গন্ধ পেলে ওর ঘুম এমনিতেই ভাঙবে দেখো। বাবা, এদিকে একটু তাকাও। মা, তুমিও হাসো। কলা পাতায় পান্তা, পাশে সোনালি ইলিশ ভাজা, সামনে বৃষ্টি। এই সুখটাই তো আসল ধন বাবা। ধন বলতে আমার কাছে তো এইটুকুই মা, তোমার মায়ের হাতের রান্না। তুই পাশে বসে আছিস, বৃষ্টির ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, আর কি চাই? বড়লোকের বাড়িতে এয়ার কন্ডিশন চলে, আর আমাদের বাড়িতে বর্ষার বাতাস। কে বেশি সুখী বলতো? তুমি বেশি সুখী বাবা। তবে তোমার এই কথাটা আমি কলেজে বন্ধুদের বলবো। ওরা ভাবে সুখ মানে বড় রেস্তোরাঁয় খাওয়া। আমি বলবো সুখ মানে কলা পাতায় পান্তা আর বাবার হাসি। তুই এত ভালো কথা বলিস, কোথা থেকে শিখলি রে মা? তোমার কাছ থেকেই তো বাবা। তুমি কোনোদিন কাউকে খারাপ বলতে শেখাওনি। ঝড় আসুক, বৃষ্টি আসুক, তুমি হাসো। সেই হাসিটাই আমার সবচেয়ে বড় শিক্ষা। শুনলি মা, তোর মা বলছে আমি হাসি তামাশা করি, কিন্তু কাঁদলে কি সংসার চলবে? আমি বলি হাসতে হাসতে যে কাজ করা যায়, কাঁদতে কাঁদতে সে কাজ হয় না। একদম ঠিক বলেছ বাবা। তুমি একটু ইলিশের কাঁটাটা সামলে খাও, গলায় যেন না বিধে। আরে এই হাতে কত ইলিশ কাটা হয়েছে, কত খাওয়া হয়েছে। কাঁটা আমাকে চেনে, আমিও কাঁটাকে চিনি, আমরা পুরনো বন্ধু। তোমার সঙ্গে ইলিশের কাঁটারও বন্ধুত্ব। আচ্ছা আচ্ছা, খা খা, আর একটু লঙ্কা দিচ্ছি। মা, তোমার এই ইলিশ ভাজার স্বাদ কিন্তু পৃথিবীর কোনো রেস্তোরাঁতেই পাওয়া যাবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যা বলিস, মুখে তেল মশলা লেগে আছে, আগে সেটা মুছে নে। ঠাকুমা, তুমি সব বোঝো,
বলো, হরিপদ বাজারে ওভাবে সস্তায় মাছ দিলে আমাদের কি হবে? আমি চাল ডাল তেল নুন বিক্রি করি, কিন্তু মানুষজন এখন হরিপদর মাছের দামের কথা বলতে বলতে আমার দোকানেও দাম কমাতে বলছে। বলে, ওই দেখো হরিপদ সস্তায় দেয়, তুই কেন বেশি নিবি? বলো, এটা কি ঠিক? রবিন, তুই কি ভেবে দেখেছিস হরিপদ কেন সস্তায় দেয়? সে তো বড় লোক নয়, সে নিজেও গরিব। বাজারে যখন দাম পড়ে যায় জেলেরা কি আর চড়া দামে দিতে পারে? সে তো বাজার দরেই দেখে বিক্রি করে। তোর সঙ্গে তো তার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই বাবা। ঠাকুমা, তুমি সবসময় ওর পক্ষ নাও, কিন্তু আমার দোকানটা চালাতে হয় তো। আমার মায়ের ওষুধ, দোকানের ভাড়া সব তো এই দোকান থেকেই আসে। মানুষজন যখন তুলনা করে তখন আমার গায়ে জ্বালা করে। জ্বালা করাটাই তো সমস্যা রবিন। তুই যদি হরিপদর জায়গায় নিজেকে রাখিস, দেখবি সে তোর চেয়েও কঠিন জীবন কাটায়। ভোর 4টে উঠে ঠান্ডা জলে নামে, ছেঁড়া জাল দিয়ে মাছ ধরে। তুই অন্তত দোকানে বসে বিক্রি করিস, ওকে তো নদীর সঙ্গে যুদ্ধ করতে হয় রোজ। তা বলে কি আমার কষ্ট কম? আমিও তো সারাদিন খাটি ঠাকুমা, সকাল থেকে রাত দোকানে বসে থাকি, কেউ দেখে না সেটা। কেউ দেখে না বলছিস? সবাই দেখে বাবা। তোর দোকান না থাকলে গ্রামের মানুষ কোথা থেকে চাল ডাল তেল কিনবে? তোর দোকানটাও তো এই গ্রামের একটা বড় ভরসা। কিন্তু একজনকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করলে শেষে দুজনেই ছোট হয়ে যায়। তাহলে আমি কি করব বলো? কিচ্ছু করতে হবে না, শুধু মনের দরজাটা একটু খোলা রাখ। ঠাকুমা, তুমি এই রাস্তায় একা একা? একা কোথায় মা, এই লাঠিটাই তো আমার সঙ্গী। আর গ্রামের পথে একা বলে তো কিছু নেই, সবাই তো চেনা। তা তোর মুখটা এমন ব্লান্ট কেন? পান্তার জলে মুখ ধোনি নাকি? ঠাকুমা, আজ বাজারে গিয়ে শুনলাম লোকজন বলছে আমার হরি নাকি সবাইকে টেক্কা দিতে সস্তায় মাছ বিক্রি করে। কেউ বলছে ও ইচ্ছে করে দাম কমায় যাতে অন্যরা মাছ বিক্রি করতে না পারে। এসব শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমার হরি তো এমন মানুষ নয়, সে তো সোজা সাপটা, বাজারে যা দাম তাতেই বেচে। শোন মা, গ্রামে কথা ছড়ায় বাতাসের চেয়েও তাড়াতাড়ি, কিন্তু সত্যিটা কখনো চাপা থাকে না। তুই জানিস তোর স্বামী কেমন, তাহলে অন্যের কথায় কান দিচ্ছিস কেন? মানুষ যা বলবে বলুক, সময় এলে সবাই বুঝবে। তোমার কথা একটু ভরসা পাই ঠাকুমা, কিন্তু রবিন যে কেমন করে তাকায় সেটা আমার হরিও মনে লাগে। ও কিছু বলে না, কিন্তু আমি তো বুঝি ও ভেতরে খুবই কষ্ট পায়। কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু কষ্ট পেয়ে যদি চুপ করে ভালো করে কাজ করে যাওয়া যায় তাহলে একদিন সেই ভালোটাই জিতে যায়। ধৈর্য ধর, বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু মাটি থেকে যায়। তুমি না থাকলে এই গ্রামে কে বুঝতো ঠাকুমা? তোমার কথা শুনলে মনে একটু জোর পাই। যাই বাড়ি ফিরি, হরি এসে যাবে, ভাত না দিলে আবার বিড়বিড় করবে। যা মা যা, তোর হরি ভাগ্যবান তোর মতো বউ পেয়েছে বলে। যাও ঠাকুমা, তোমার মুখে এসব শুনলে লজ্জা লাগে। রবিনদা, রবিনদা, তোমার দোকানে জল ঢুকেছে, চালের বস্তাগুলো সরাও, ভিজে গেলে তো সব নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছি তো, কিন্তু একা কি করব? ত্রিপল নেই, প্লাস্টিক নেই। বৃষ্টিটা হঠাৎ এমন বেড়ে গেল যে কিছু বুঝে ওঠার আগেই জল ঢুকে গেল। দাঁড়াও, আমাদের বাড়িতে একটা ত্রিপল আছে, বাবা নৌকা ঢাকতে ব্যবহার করে, আমি নিয়ে আসছি। তুমি ততক্ষণ বস্তাগুলো যতটা পারো উঁচুতে তোলো। তোমাদের ত্রিপল? সেটা তো তোমাদের দরকার। দরকার তোমারও আছে রবিনদা, আমি আসছি। ঝুমা থামো, এত বৃষ্টিতে যাবে কি করে? বৃষ্টি হলে কি বসে থাকতে হবে? আমি ভিজতে পারবো, কিন্তু তোমার চালের বস্তা ভিজলে তো সেটা আর ফেরত আনা যাবে না। আমি আসছি, তুমি বস্তাগুলো সরাও। তোমার বাবাও এরকমই, কারো না বলার আগেই সাহায্য করতে চলে যায়। বাবার মেয়ে তো, একটু তো হবেই। আমি আসছি। তোমাদের পরিবারটা আজব। রবিনদা, দোকান ঠিক হলো? কালকের বৃষ্টিতে বস্তাগুলো কেমন আছে? কোনো ক্ষতি হয়নি তো? ঠিক আছে, তোমাদের ত্রিপলটা ফেরত নিয়ে যেও। ত্রিপল রাখো রবিনদা, বর্ষাকাল চলছে, আবার বৃষ্টি হতে পারে, তোমার দরকার হবে। আমার দরকার নেই, আমি নিজের ব্যবস্থা নিজে করব। তোমাদের দয়া আমার লাগবে না। দয়া? আমি দয়া করিনি রবিনদা, তুমি আমার প্রতিবেশী। তোমার দোকানে জল ঢুকছিল, আমি কি চুপ করে দেখবো? এটা তো সাধারণ সাহায্য, এতে এত অভিমান করার কি আছে? তোমরা খুব ভালো মানুষ সেজে থাকো,
তোমার বাবা সস্তায় মাছ দেয়, তুমি ত্রিপল দিয়ে আসো, সবাই ভাবে তোমরা কত মহান, কিন্তু আমি এসব বুঝি। রবিন্দা, তোমার যা মনে হয় তুমি ভাবো, কিন্তু একটা কথা মনে রেখো, আমার বাবা কোনোদিন কারোর কাছ থেকেই ধন্যবাদ চাইনি। ও যা করে মন থেকে করে। তুমি যদি সেটা বুঝতে না পারো তাহলে আমার কিচ্ছু বলার নেই। তুমি এখন চলে যাও, কলেজে দেরি হবে। যাচ্ছি, কিন্তু একদিন তুমি বুঝবে রবিন্দা। কি হলো রে মা, চোখটা লাল দেখছি, কেঁদেছিস? ঠাকুমা, রবিন্দা আমাকে এমন কথা বললো যে মনটা ভেঙে গেছে। আমি ওর দোকানে ত্রিপল দিয়ে এসেছিলাম বৃষ্টির দিন। সে ভাবছে আমি লোক দেখানো সাহায্য করেছি। কেন ভালো মানুষের কাজ কেউ খারাপ চোখে দেখে ঠাকুমা? শোন মা, একটা গল্প বলি। অনেক বছর আগে এই গ্রামে দুই ভাই ছিল। একজন ধান চাষ করতো আর একজন মাছ। একবার বন্যায় ধান চাষি ভাইয়ের সব ফসল নষ্ট হয়ে গেল। মাছ ধরা ভাই তার ওই ধরা মাছ ভাগ করে দিল, কিন্তু ধান চাষি ভাই ভাবলো ও বুঝি তাকে ছোট করতে চায়। ভুল বোঝাবুঝিতে দুজনের কথা বন্ধ হলো। তারপর একদিন বন্যায় মাছ ধরা ভাইয়ের নৌকা ডুবে গেল। ধান চাষি ভাই জলে ঝাঁপ দিয়ে তাকে বাঁচালো। সেদিন দুজনেই বুঝলো ভালোবাসা ভাগ করতে অহংকার বাধা হলে দুজনেই হারায়। তাহলে আমি কি করব ঠাকুমা? কিচ্ছু করতে হবে না মা, সময়কে কাজ করতে দে। একটা ইলিশ যদি 5 জনে ভাগ করে খেতে পারে তবে ভালোবাসাটাও ভাগ করা যায়। রবিনের মনেও ভালোবাসা আছে, শুধু অভিমান ঢেকে রেখেছে। কিন্তু ঠাকুমা, কতদিন চুপ করে থাকবো? বাবাও কিছু বলে না, মাও চুপ থাকে, আমিও কিছু বলতে পারি না। এভাবে তো চলে না। চুপ থাকাটাও একটা শক্তি মা। যে চুপ থাকতে পারে সে সবচেয়ে জোরে কথা বলে, শুধু মুখ দিয়ে নয়, কাজ দিয়ে। তোর বাবা সারা জীবন কাজ দিয়ে কথা বলেছে, তুইও সেটাই করবি। দেখবি একদিন রবিন নিজে থেকে আসবে। তুমি বলো তাই যদি হয়, আমি অপেক্ষা করব। অপেক্ষা করতে শেখাটাই তো বড় হওয়া মা। হরি, তোকে একটা কথা বলবো। বলো ঠাকুমা, তোমার কথা তো আমি মাথা পেতে নি। এই বর্ষায় গ্রামের মানুষের মধ্যে একটু টানাপোড়েন হচ্ছে। কেউ কাউকে ভুল বুঝছে, কেউ অভিমান করছে। আমি ভাবছি একটা পান্তা ও ইলিশ উৎসব করি। সবাই নিজের রান্না নিয়ে আসবে, একসঙ্গে খাবে। তুই মাছ দিবি, রবিন চাল ডাল দেবে, সবাই মিলে। এই তো দারুণ কথা ঠাকুমা, একসঙ্গে খেলে মনের দূরত্ব কমে যায়। কিন্তু রবিন কি রাজি হবে? সে তো আমাকে এখন ভালো চোখে দেখে না। রবিনকে আমি বলবো, তুই চিন্তা করিস না। আর একটা কথা হরি, তুই যে রবিনের মায়ের জন্য গোপনে মাছ দিয়েছিলি সেদিন, সেটা আমি জানি, কিন্তু রবিন জানে না। সময় হলে সত্যি বেরিয়ে আসবে। ওটা তো কিছু না ঠাকুমা, রবিনের মা অসুস্থ। আমি জানতাম ওর কিছু দেওয়ার সামর্থ্য নেই, তাই চুপচাপ দিয়ে এসেছিলাম। এতে বলার কি আছে? এটাই তো তোর বড়ত্ব হরি, যে দান করে কিন্তু জানায় না, সেই সবচেয়ে বড় মানুষ। বড় মানুষ আমি নই ঠাকুমা, আমি সাধারণ জেলে। নদী আমাকে দেয়, আমি মানুষকে দিই, এটুকুই। এইটুকুই যথেষ্ট বাবা, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, উৎসবের কথা ঝুমাকে বলিস, মেয়েটা ভালো সাজাতে পারে। ও কলা পাতার ফুল দিয়ে মাঠটা সাজিয়ে দেবে। ঝুমা শুনলে খুশি হবে। মেয়েটা এসব এসব উৎসব পার্বণ খুব ভালোবাসে। কি হলো, অমন মুখ করে ফিরলে কেন? মাছ পাওনি? মালতী, জালটা ছিঁড়ে গেছে পুরোটাই, জলের স্রোতে টেনে নিয়ে গেছে। এখন আর মাছ ধরবার কোনো উপায় নেই। কালকে উৎসবে সবাই মাছ আশা করছে আমার কাছ থেকে। আমি কি নিয়ে যাব? জাল ছিঁড়ে গেছে তাতে কি, প্রাণটা তো আছে। বৃষ্টিতে নদীতে গেলে আমি কতটা চিন্তায় থাকি জানো? জাল আবার হবে, কিন্তু তুমি না থাকলে সংসার কার? কিন্তু মানুষ কি বলবে? হরিপদ উৎসবে মাছ আনতে পারলো না, সবাই হাসবে। কেউ হাসবে না, আর হাসলেও তুমি সেই হাসিটা নিজের কাঁধে নিও। তুমি সারা জীবন নদী থেকে মাছ এনে এই গ্রামকে খাইয়েছো। একদিন না পারলে কেউ তোমাকে ছোট ভাববে না। আমি তোমার পাশে আছি, ঝুমাও আছে। চলো, কাল যা আছে নিয়েই যাবে। তুমি না থাকলে আমি কোনো দিন পারতাম না মালতী। তুমি আমার জালের চেয়েও শক্ত, কোনো স্রোত তোমাকে ছিঁড়তে পারে না।
আবার শুরু করলে? মুখ ধুয়ে এসো, গরম ভাত দিচ্ছি। কাল সকালে দেখা যাবে। রাতের বেলা চিন্তা করলে চিন্তা বাড়ে, কমে না। ঠিক বলেছ। আচ্ছা ঝুমা কোথায়? ঝুমা ঘরে পড়ছে, কাল কলেজে পরীক্ষা আছে, বলল ভোরে উঠবে। মেয়েটা আমাদের চেয়ে অনেক বেশি জানে মালতী। ও একদিন বড় কিছু করবে আমি জানি। সেটা ঠিকই বলেছ। এবার ভাত খাও, কথা পরে হবে। রবিন্দা, চালের বস্তাটা ওই কোণে রাখো, ওখানে রান্না হবে। ঝুমা, একটু দাঁড়াও। বলো। ঝুমা, আমি গতকাল একটা কথা জানতে পেরেছি। আমার মা বলল সেদিন যখন ও অসুস্থ ছিল তোমার বাবা চুপচাপ এসে মাছ দিয়ে গিয়েছিল, বিনা পয়সায়। আমাকে কিছু বলেনি, মাকেও বলতে মানা করেছিল। মা এতদিন চুপ ছিল, কিন্তু কাল রাতে বলে ফেলল। বাবা সবসময় এরকমই, ও কাউকে জানায় না। ও বলে ভালো কাজ করলে ঢোল পেটানোর দরকার নেই, তিনি দেখছেন। আমি তোমার বাবাকে ভুল বুঝেছিলাম ঝুমা, তোমাকেও। তুমি যেদিন ত্রিপল দিয়ে আমার দোকান বাঁচালে আমি ধন্যবাদটুকু দিইনি। আমি খুব লজ্জিত। লজ্জিত হয়েও না রবিন্দা, ভুল তো সবার হয়। গরমকালেই নদী শুকায়, বর্ষায় আবার ভরে যায়। মানুষের মনও তেমনি। তোমার বাবা আমার মায়ের জন্য মাছ দিয়ে গেছে, আর আমি ওকে কতটা খারাপ ভেবেছি, ভাবলেই নিজেকে খুব ছোট লাগে। ছোট লাগার কিছু নেই রবিন্দা, তুমি আজ জানতে পেরেছো, সেটাই বড় কথা। অনেকে সারা জীবনেও বোঝে না। তোমাদের পরিবারটা সত্যিই অন্যরকম, আমি বুঝতে পারিনি আগে। আমরা অন্যরকম নই রবিন্দা, আমরা সাধারণ মানুষ। হরিপদ ভাই। রবিন, তুমি এত সকালে? ভাই, এটা তোমার জন্য। শহরে আমার এক আত্মীয়ের কাছ থেকে আনিয়েছি নতুন জাল। তোমার পুরনো জালটা ছিঁড়ে গেছে শুনেছি, এটা দিয়ে আবার মাছ ধরতে পারবে। রবিন, এ কি করলে? এত দামি জাল, তোমার কত খরচ হলো? খরচের কথা বলো না ভাই, তোমাকে না জেনেই ভুল বুঝেছিলাম। তুমি যে আমার মায়ের জন্য চুপচাপ মাছ দিয়ে গেছিলে সেটা আমি জানতাম না। তুমি কোনোদিন বলনি, কোনোদিন জানিও নি। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তোমাকে ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করো ভাই। ক্ষমা? ক্ষমা চাওয়ার কি আছে রবিন? আমরা তো এক গ্রামের মানুষ, একসঙ্গে বড় হয়েছি। তুমি অভিমান করেছিলে, সেটাও তো তোমার অধিকার। বৃষ্টির জলে যেমন কাদা ধুয়ে যায়, তেমনি মনও পরিষ্কার হয়ে যায়। ভাই, তুমি এত বড় মনের মানুষ আমি জানতাম না। বড় মনের মানুষ আমি নই রবিন, আমি তো সাধারণ জেলে। কিন্তু নদী আমাকে একটা জিনিস শিখিয়েছে, জল কখনো কিচ্ছু আটকে রাখে না, সে বয়ে যায়। মনটাকেও তেমনই রাখতে হয়, কিছু আটকে রাখা যাবে না। আজ থেকে আমি তোমার কাছ থেকে এই শিক্ষাটা নিলাম ভাই। রবিন, ভেতরে এসো, চা করেছি। এত সকালে এসেছো, খালি পেটে যেতে দেব না। ভাবি, তোমাদের চায়ের স্বাদটা অন্যরকম, আজ খাবো। এই তো, এভাবেই থাকতে হয় রবিন। পাশের বাড়ির মানুষ যদি একসঙ্গে চা খেতে না পারে, তাহলে প্রতিবেশী হওয়ার মানে কি? দেখো, দাম কম হলেও এই ইলিশের স্বাদ সবচেয়ে বেশি। জানো কেন? কারণ এতে সবার ভালোবাসা মেশানো আছে। হরি ধরেছে, রবিন চাল দিয়েছে, ঝুমা সাজিয়েছে, ঠাকুমা আশীর্বাদ দিয়েছেন। এ শুধু খাবার নয়, এটা একটা পরিবারের রান্না। ঠিক বলেছিস মালতী, আমি এই গ্রামে ৭৫ বছর ধরে আছি। অনেক বর্ষা দেখেছি, অনেক খরাও, কিন্তু যখনই মানুষ একসঙ্গে খেয়েছে, একসঙ্গে হেসেছে, তখনই সবচেয়ে সুন্দর দিন ছিল। আজকের এই দিনটাও তেমনি। সস্তা ইলিশ হোক আর দামি, ভালোবাসা দিয়ে রান্না করলে সব মহার্ঘ হয়ে যায়। ভাবি, এই ইলিশ ভাজার কথা আমি কোনোদিন ভুলবো না। আজকের দিনটা আমার কাছে সবচেয়ে দামি দিন। রবিন, তুমি আরেকটা ইলিশ নাও, তোমার মায়ের জন্য একটু আলাদা করে রেখেছি, পরে নিয়ে যেও। ভাবি, তোমরা আমার মায়ের কথা ভাবো, এটা আমার জন্য অনেক বড় কথা। রবিন্দা, মা তোমার মাকে নিজের বোনের মতো মনে করে। আমাদের বাড়িতে যখনই কিছু রান্না হয়, মা বলে রবিনের মায়ের জন্য একটু রেখে দে। সত্যি? সত্যি নয় তো কি? প্রতিবেশী মানে তো নিজের মানুষ। ওনার শরীর ভালো নেই, একটু দেখভাল করা তো আমাদের দায়িত্ব। রবিন, তোমার মায়ের শরীর এখন কেমন? একটু ভালো? হ্যাঁ ভাই, একটু ভালো।
ওষুধ খাচ্ছে। ডাক্তার বলেছে আরো কিছুদিন বিশ্রাম নিতে হবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। দেখ, এটাই হলো গ্রাম। এখানে কেউ একা থাকে না, একা খায় না, খুশিও ভাগ করে নেয়, কষ্টটাও। ঠাকুমা, তুমি আরেকটু পান্তা নাও, তোমার পাতে কম আছে। আমার পেটে আর কত ধরবে রে মা? বুড়ো পেটে এক মুঠো পান্তাই যথেষ্ট, কিন্তু একসঙ্গে বসে খাওয়ার আনন্দটা, সেটার কোনো মাপ নেই। পেট ভরুক না ভরুক, মন ভরে গেছে। ঠাকুমা, তোমার জন্যই তো আজকের এই দিনটা হলো। তুমি না বললে এই উৎসব হতো না। আমি কি করেছি বাবা? আমি শুধু বলেছি একসঙ্গে খেতে, বাকিটা তোরা সবাই মিলে করেছিস। রান্না মালতী করেছে, মাছ তুই এনেছিস, চাল ডাল রবিন দিয়েছে, সাজানো ঝুমা করেছে। আমি শুধু বুড়ো মুখে বসে খাচ্ছি। ঠাকুমা, তুমি বসে খাচ্ছ বলেই আমাদের রান্নার স্বাদ বেড়ে গেছে। বড়দের আশীর্বাদ ছাড়া কোনো খাবারই পূর্ণ হয় না।